Ramadan special. অদ্ভুত 22 গল্পের নাম স্তব্ধতার ছায়া। সামনে ঈদ। এই বছর একটু ব্যতিক্রম। সবার ঈদ যাত্রা শেষ, শহর পুরো ফাঁকা। অথচ আমার এখনো বাড়ি যাওয়া হয়নি। অফিসের কাজ, বাজার, শপিং, নানান ব্যস্ততায় বাড়ি যাওয়া হয়নি। তাই চাঁদ রাতেই বাড়ি যাচ্ছি। রাতের দিকে বাইক নিয়ে রওনা দিলাম। বাইকে আমি আর আমার সদ্য বিবাহিতা স্ত্রী। শহরের রাস্তা পেরিয়ে গ্রামে ঢুকেছি। নরম বাতাস আর দিগন্ত জোড়া ধানের ক্ষেত, দূরে দূরে কুঁড়েঘর, কিছু গাছপালা। আকাশ অন্ধকার হয়ে আসছে, মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে। বৃষ্টি হবে। দারুণ ওয়েদার। শিমু আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরেছে। বেশ ভালোই লাগছে আমার, বেশ রোমান্টিক ব্যাপারটা। 2 মিনিট যেতে যেতেই ঝড় শুরু হলো। বাইক চালানো সম্ভব না। আশেপাশে সব ফসলি জমি, দাঁড়ানোর উপায় নেই। একটা বড় বট গাছ দেখে মোটরসাইকেল দাঁড় করালাম। সামনে বিল, বেশ বড় বিল। বিলের এক পাশে রাস্তা, রাস্তার দুপাশে গাছগাছালি। বিলের ওই পাশে একটা বাড়ি, বাড়িতে আলো জ্বলছে, তবে বিদ্যুৎ না চমকালে বাড়ি দেখা যাচ্ছে না। বটগাছটা বড় হলেও আমরা ভিজে যাচ্ছি। শিমুর চোখ মুখ শুকিয়ে গেছে। মফস্বলে বড় হওয়া মেয়ে, সে জানে এবং মানে বটগাছ ভালো না। এসব গাছে ভালো জিনিস থাকে না। তার খুব সমস্যা হচ্ছে, গা ব্যথা করছে এখানে দাঁড়ানোর পর থেকে। হঠাৎ এক বজ্রপাত হওয়ায় শিমু কেঁপে উঠল। আমি একটু হেসে বললাম, ডরাইছো? শিমু কিছু বলল না। সামনে যেতে পারবো না। বিলের পাশে লাগানো গাছ ভেঙে রাস্তায় পড়েছে। আমার কাছে নিরাপদ আশ্রয় হচ্ছে সামনের সেই বড় বাড়ি, মাটির তৈরি, তবে 2 তলার মতো উঁচু, দৃষ্টিনন্দন। কার না কার বাড়ি, গেলেই কি ভাববে যদি বিপদ হয়, এসব ভেবে শিমু যেতে রাজি হয় না। আমি গল্পকার মানুষ। পুরনো রহস্যময় জিনিস দেখলে গল্প খোঁজার নেশা চেপে বসে। আমি গল্প খুঁজতে চলেছি। শিমুকে একরকম জোর করেই সেই বাড়ির দিকে নিয়ে গেলাম। বাড়িটার কাছে যেতেই টের পেলাম এটি বেশ পুরনো বাড়ি। বাড়ির দেয়ালে দারুণ সব নকশা করা, ওপরের দিকে কাঠের বারান্দা। বাড়ির সামনে ঝুলে থাকা একটি বাল্বের মাঝে আলো জ্বলে ওঠে। বাতাসে নিঃশ্বাস, আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এখানে সাপের উপদ্রব আছে, সেটা টের পেলাম। ফ্ল্যাশ জ্বালিয়ে আগাচ্ছি। নেট নেই একদম। আমরা দুজনেই পুরোপুরি বৃষ্টিতে ভিজে গেছি। দুজনেই ঘরের ভেতরে ঢুকে পড়লাম। প্রথমে ঘরটায় একটা বড় কাঠের চেয়ার, কেতা দুরস্ত, তবে ধুলোয় ভর্তি। চারিদিকে স্যাঁতসেঁতে গন্ধ, এমন গন্ধ যেন বহু বছর ধরে মানুষ আসেনি। শিমু বলল, এই ঘরে খুব ঠান্ডা। এক ঘরে আমি শিমু বসেছি। শিমুর হাত পা কাঁপছে। সেটা ভয় না ঠান্ডায় টের পাচ্ছি না। বৃষ্টির গর্জনে ঘর কেঁপে উঠছিল। হঠাৎ শুনতে পেলাম আমার বাবার গলা। আব্বা আমাকে ডাকছেন। পরপর 2 বার ডাকার পরেই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম বাড়ির পেছনে। কাদা জমে আছে। কাদায় কারো পায়ের ছাপ অন্ধকারে স্পষ্ট। মনে হচ্ছিল কেউ সদ্য হেঁটে গেছে। সেসব তোয়াক্কা না করে চলে এলাম বাড়ির পেছনে। একটা গর্ত, বেশ পুরনো গর্ত, চারপাশে ইট দিয়ে বাঁধানো। বৃষ্টিতে গর্তে পানি জমে গেছে দেখে আমার কৌতূহল বেড়ে গেল। আমার কৌতূহল একমাত্র মেটাতে পারতেন আমার আব্বা। এখন তিনি নেই। বহু বছর হয় তিনি ওপারে চলে গেছেন।
এটুকু মনে পড়তে গর্তের চারপাশে ইট দিয়ে বাঁধাই করা জায়গায় বসে পড়লাম আর ভিড় করে আওড়াতে লাগলাম। এ কেমন বিভ্রম! আমি তো বাইরে এলামই আব্বার ডাকে, কিন্তু আমার আব্বা তো অনেক আগেই মারা গেছেন। পরক্ষণে মনে হলো আমি শিমুকে একা রেখে এসেছি, কিন্তু আমি ছুটে ঘরে গেলাম না। আমি নজর দিলাম গর্তের দিকে। তাকাতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আবঝালই যা দেখলাম তা দেখে আমি স্তব্ধ। আমি দেখলাম শিমুর নগ্ন দেহ গর্তে পড়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। শিমু বেরিয়ে এলো। তখনও বৃষ্টি কমেনি। সামনে শিমু দাঁড়িয়ে আছে। তাহলে গর্তে এটা কি? আরেকবার তাকানোর সাহস হচ্ছে না। আমি আর শিমু ঘরে ফিরে এলাম। শিমু তার আঁচল দিয়ে মাথা মুছে দিচ্ছিল আর বলছিল, কতবার না মানা করেছি, আব্বার গলা পেলে তুমি বাইরে চলে যাবে না। এসব ভালো না, বিপদ হতে পারে। শিমু দোয়া পড়তে লাগলো, তারপর ফু দিয়ে দিল। দুজনে চুপ করে বসেছিলাম। আমি ফোন অন করে বিভ্রম নিয়ে পড়েছি, আর শিমু আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পরেই শিমু লাফ দিয়ে উঠে বসলো। তার চোখে অস্থিরতা, মুখে ভয়, একদম সাদা হয়ে গেছে। আমি আতঙ্কিত হয়ে তাকে জিজ্ঞেস করলাম, শিমু, তুমি ঠিক আছো? শিমু দপদপ করা চোখে আমার দিকে তাকিয়ে বলল, কিছু বুঝতে পারছি না, কিছু ঘটছে। আমি ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ ঘরটা যেন পরিবর্তন হয়ে গেল। জানালা দিয়ে ঘরটা কালো হয়ে উঠছিল। আমি কিছু শুনতে পাচ্ছিলাম, কোনো একটা অদ্ভুত আওয়াজ। কিছু যেন আমার কাছে এগিয়ে আসছিল। তারপর কেমন একটা শীতল হাত আমার শরীর স্পর্শ করছিল। আমি শিমুর কথাগুলো শুনে চমকে উঠলাম। কি বলছো শিমু? না, তাও নয়। শিমু আর একবার ভয় পেয়ে বলল, আমি বাধা দিতে গিয়েছিলাম, তখন হঠাৎ আমার গলা টিপে ধরেছিল। এবার আমি পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু চেষ্টা করছিলাম তাকে শান্ত করতে। শিমু, এটা হয়তো তোমার মনের অস্থির হওয়ার কারণে হয়েছে। তার কথা আমি পুরোপুরি শঙ্কিত হয়ে পড়েছিলাম। গা শিউরে উঠল। বাড়ির চারপাশে নীরবতা ছিল, কিন্তু এক অদ্ভুত টান অনুভূত হচ্ছিল। শিমুর ভয় থেকেই আমার শরীরেও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ পর আমি ফ্ল্যাশ লাইটে ঘরের প্রতিটি কোণা খতিয়ে দেখলাম, কিন্তু কিছুই দেখলাম না। ঘরটা যেন কুয়াশায় ডুবে গেছে। কোথাও কোনো সাড়া শব্দ ছিল না। এই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম কিছু অন্যরকম ঘটছে। শিমুর ভয় আর আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল। এই বাড়ির দেয়াল যেন আমাদের চারপাশে ঘুরছে, আমাদের ঘিরে। সারা বাড়িতে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়েছিল। শিমু আর আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমাদের সামনে যা ঘটছে তা আমাদের মনের মধ্যে এক অদ্ভুত বিভ্রম তৈরি করছে। এই রাতে আমরা একা, এই অন্ধকার ঘরটিতে। আমরা কি একটি বিভ্রমের শিকার হচ্ছি, নাকি সত্যিই আমাদের মধ্যে কোনো অতি প্রাকৃতিক শক্তি রয়েছে? এভাবে এই অন্ধকার রাতে শিমু আর আমি দুজনেই ভয়ে আর বিভ্রান্তির মধ্যে আটকে পড়েছিলাম, কিন্তু কিছুই আমাদের সামনে স্পষ্ট হচ্ছিল না। এটা কি ছিল? ভয়ের এক বিভ্রম, নাকি একটি অদৃশ্য শক্তির উপস্থিতি? ঝড় একটু কমে এলে আমরা দুজনেই বাড়ি থেকে বের হতে পারলাম। শেষমেশ রাস্তায় চলে এলাম। তখন আজান শোনা যাচ্ছিল, আর সেই সুর আমাদের শঙ্কিত মনে কিছুটা শান্তি আনলো। কিন্তু কি হয়েছিল? বাড়ি থেকে বের হওয়ার পর আমরা আশেপাশে তাকালাম। বিলের ধারে কোনো গাছ ভাঙা নেই, একেবারে নীরব, অন্ধকার রাতের মতো। তাহলে এটা হয়তো একটি বিভ্রম ছিল, আমি মনে মনে ভাবলাম। রাস্তা ফাঁকা, গ্রামের নির্জনতা, গা ছমছমে বাতাস, তবে আমাদের শরীর এখনও কিছুটা অস্বস্তি রয়ে গেল। কষ্টকর শীতল পরিবেশ, সে অদ্ভুত অনুভূতিগুলো
একটু থেমে থেকে আমরা বাড়ির দিকে ফিরতে শুরু করলাম, কিন্তু রাস্তায় ফিরে আসার পথে অদ্ভুত কিছু ঘটলো। একটানা চলতে চলতে আমাদের পেছনে একটা কালো বিড়াল চলছিল, একদম ধীরে, যেন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কালো বিড়ালটি তীব্রভাবে আমাদের অনুসরণ করছিল। প্রথমে এটি আমরা লক্ষ্য করিনি, কিন্তু যখনই থামতাম বিড়ালটাও কয়েক পা পেছনে দাঁড়াতো। এটা কি হলো? শিমু কাঁপতে কাঁপতে বলল, আমরা যে জিনিসগুলো অনুভব করছি তা কি সত্যি ছিল? ভোরে বাড়ি ফিরেও আমাদের 1 সেকেন্ডের জন্য শান্তি আসলো না। ঈদের সকালটা ছিল ভয়ঙ্করভাবে নীরব। পুরো গ্রাম, আশেপাশের পরিবেশ সব কিছুই যেন স্বাভাবিক ছিল। শুধু আমাদের ঘরে চেপে বসেছিল অজানা বিষাদের ছায়া। শিমু কথা বলছিল না, কেবল অঝরে কাঁদছিল। ওর মুখটা ফ্যাকাশে, ঠোঁটগুলো নীরব হয়ে উঠেছিল। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কি হলো। ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরলাম, কিন্তু বাসায় ফিরে দেখি শিমু বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই ও অসুস্থ হয়ে পড়ল। কয়েক ঘন্টার মধ্যে ওর গর্ভের সন্তানও বেঁচে রইল না। চিকিৎসক বললেন বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। শিমুর শরীর ভেঙে পড়ল একদম, আর মানসিক অবস্থা যেন আরও খারাপ। আমাদের অনাগত সন্তানটি নষ্ট হওয়ার পর থেকেই শিমুর আচরণেও অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। গভীর রাতে, প্রায় প্রতি রাতেই সে আঁতকে উঠে ঘুম থেকে। তার শরীরটা ঘামে ভিজে যেত, তার চোখে আতঙ্কের ছাপ ফুটে উঠত। সে যেন প্রতিদিনই অজানা কিছু একটা দেখতে পাচ্ছিল, যা আমি বা অন্য কেউ অনুভব করিনি। ঘুম থেকে উঠে বারবার একটাই কথা বলতো, তুমি বদলে গেছো, তুমি আমাদের সন্তানকে খুন করেছো, আর আমাকেও করবেই। প্রথম দিকে আমি বুঝতে পারিনি কেন শিমু এমন কথা বলছে, কিন্তু তারপর আমি জানলাম সে যে মানসিক অবস্থায় ছিল তা আসলে ক্যাপগ্রাস সিনড্রোম। এই সিনড্রোম মানুষ তার পরিচিত জনদের মধ্যে পরিবর্তন দেখতে পায়, যেমন তাদের প্রিয় মানুষ বদলে গিয়ে অন্য কেউ হয়ে গেছে। শিমুর ধারণা ছিল আমি তার কাছে আগের মতো নই, আমি তাকে কখনো না কখনো মেরে ফেলবো। তার মনে এমন একটা ভয় ছিল যা একবার তাকে গ্রাস করলে তাকে মুক্ত করা খুবই কঠিন ছিল। এটি শুধু শিমুর মানসিক অবস্থা নয়, তার মধ্যে এক অদৃশ্য শঙ্কার সৃষ্টি করেছিল, যেন সে নিজেই তার আশেপাশের পৃথিবীও অন্য হয়ে গেছে। সেই রাতগুলোতে যখন শিমু কাঁপতে কাঁপতে বলতো, তুমি আমাকে মারবে, তুমি বদলে গেছো, তখন আমার মনে হতো এই ঘর, এই বাড়ি সব কিছু যেন এক ভয়ের ছায়ায় ঢেকে গেছে। তার মধ্যে এমন এক অদ্ভুত বিভ্রম তৈরি হয়েছিল যা আমাকে প্রায় সব সময় তার কাছে যেতে বাধা দিত। এক রাতে আমি শিমুর পাশেই ছিলাম, যখন সে আচমকা উঠে বসে বলল, তুমি বদলে গেছো, তুমি সেই বাড়ির লোক যে আমাকে শেষ করে দেবে। শিমুর মুখে সেই ভয়াবহ বিভ্রান্তি দেখে আমি সত্যিই শঙ্কিত হয়ে পড়লাম। এই মুহূর্তে মনে হচ্ছিল যেন তার অতীতের ভয় ও বর্তমানের বিভ্রম এক হয়ে তার ভেতরে ছড়িয়ে যাচ্ছে, যা শুধু আমাদের নয়, পুরো বাড়ির অশুভ রহস্যের সাথে মিশে যাচ্ছে। সেদিন আমাদের ঈদের দিনটা অভিশপ্ত হয়ে রইল। আত্মীয় স্বজনরা এসেছিল খোঁজ নিতে, তবে কারোর সান্ত্বনা যেন আমাদের কান পর্যন্ত পৌঁছাতো না। শিমু মাঝে মাঝে জ্ঞান হারাচ্ছিল, ঘুম ঘুম ভাবের মধ্যে বলে উঠছিল, ওর চোখ দুটো আমাকে এখনো দেখছে, ও এখানে আছে, আমি জানি, আমি জানি। আমি শিমুকে শান্ত করতে চেষ্টা করলাম, কিন্তু ঠিক ঈদের রাতে যখন চারপাশে উৎসব মুখর, তখনই শিমু আচমকা ঘুম থেকে উঠে আমার হাত আঁকড়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, ও আমাকে বলে দিয়েছে, ওর নাম আয়েশা, ওর গলা টিপে মারা হয়েছিল,
সেই গর্তে ওর মরদেহ। আমি হতবাক। শিমু কিভাবে জানলো? গর্তের কথা তো আমি ছাড়া আর কেউ জানে না। কয়েকদিন পর আমি নিজেও অসুস্থ হয়ে পড়লাম। রাতে ঘুমাতে গেলেই যেন অদ্ভুত স্বপ্ন দেখতাম। কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে বলে উঠত, তোমরা আমার ঘর নষ্ট করেছ। আমাকে সেদিনও কেউ শুনেনি, এখনও কেউ শুনবে না। তারপর একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে আচমকা একটি ভিডিওতে চোখ আটকে গেল। ভিডিওটি ছিল সেই পুরনো বাড়িটি নিয়ে, যেটি নিয়ে কিছু যুবক একটি ডকুমেন্টারি বানিয়েছে। ভিডিওতে শোনা গেল, এই বাড়িটি আজ থেকে প্রায় 30 বছর আগে এক নির্মম ঘটনার সাক্ষী। ঈদের ঠিক আগের রাতে এই বাড়ির একমাত্র কন্যা আয়েশা তার বাবার দ্বারা ধর্ষিত হয়ে নির্মমভাবে খুন হয়। পরে তার দেহ বাড়ির পাশে একটি গর্তে ফেলে দেওয়া হয়। ভিডিওর শেষ দৃশ্য দেখলাম সেই গর্ত, অবিকল একই গর্ত যেখানে ঈদের আগের রাতে আমি নিজে দাঁড়িয়েছিলাম। ভিডিওটি শেষ হওয়ার আগ মুহূর্তে ক্যামেরার ফোকাস করলো বাড়ির সেই জানালায়। আমি চোখ কচলিয়ে দেখলাম জানালার ফাঁক দিয়ে কে যেন তাকিয়ে আছে। হ্যাঁ, ঠিক যেন শিমুর মতো দেখতে এক মেয়ে। আমার শরীর হিম হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নিজেকে নিজেই বোঝাতে চেষ্টা করলাম, এই কি বিভ্রম, নাকি কিছু অদৃশ্য শক্তির উপস্থিতি যে আমাদের শক্তি চুরি করে নিয়েছে, নাকি ও এখনও আমাদের সাথেই রয়ে গেছে।